হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বাসর ঘরে ঢুকতে না ঢুকতেই বউ অজ্ঞান। মা নতুন বউয়ের মাথায় পানি ঢালছেন। সারা বাড়ি জুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা। শুধু ব্যতিক্রম আমার বড় ভাই শুভ। সে চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। আর তার একমাত্র কারণ হল শুভ ভাইয়ের সদ্য বিবাহিত বউ বাসর ঘরে ঢুকে জ্ঞান হারিয়েছেন। শুভ ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ। তার বাসর রাতের 12টা বেজে গেছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে এখন কেঁদে ফেলবে, কিন্তু বাবা সামনে দাঁড়িয়ে আছে বলে কাঁদতে পারছে না। মা বলতো শুভ ভাইয়া বউ পাগল হবে। মার কথাই দেখি এখন সত্যি হতে চলেছে। আমার বাবা অবসরপ্রাপ্ত মেজর জনাব মোহাম্মদ আশরাফ চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে তার বড় ছেলেকে পর্যবেক্ষণ করছে। বাবা খুব রাগী এবং গম্ভীর টাইপের মানুষ। হুটহাট রেগে ওঠেন, হুটহাট তার মাথা গরম হয়ে যায়। কিন্তু আজ তার মাথা ভীষণ ঠান্ডা, কারণ তিনি নিজের পছন্দ করা বন্ধুর মেয়ের সঙ্গে তার বড় ছেলের বিয়ে দিয়েছেন। বাবার মতে এখনকার ছেলে মেয়েরা ভালো না। তারা নিজেদের পছন্দ মতো বিয়ে করে। তাদের কাছে বাবা মার ইচ্ছের কোনো দাম নেই। সেখানে তিনি নিজের পছন্দ মতো ছেলের বউ পেয়েছেন, এটা তার জন্য গর্বের বিষয়। কিন্তু তিনি তো আর জানেন না তার বড় ছেলে তার বন্ধুর মেয়ের সঙ্গে প্রায় 3 বছর হলো খিচুড়ি পাকাচ্ছে। জানলে হয়তো বাবা কিছুতেই ভাইয়ার বিয়ে তার বন্ধুর মেয়ের সঙ্গে দিত না, কারণ বাবা এসব প্রেম ভালোবাসা মোটেও পছন্দ করে না। তিনি প্রেম ভালোবাসার ঘোর বিরোধী। শুভ ভাইয়ের কান্না কান্না ভাব দেখে বাবা তাকে এক ধমক দিয়ে বলল, এমন ভাব করছো যেন তোমার বউ মারা গেছে। বৌমার কিছু হয়নি, ভয় পেয়ে জ্ঞান হারিয়েছে, এজন্য মেয়েদের মতো কাঁদতে হবে। ভাইয়া বাবার ধমক খেয়ে তোতলাতে তোতলাতে বলল, কিন্তু বাবা। বাবা আবার ধমক দিয়ে বলল, ওই বাদরটাকে পেয়েছ? না বাবা, ওই শয়তানটা বাসা থেকে পালিয়েছে। ভাইয়া দাঁতের উপর দাঁত চেপে বলল, ওই হারামিটাকে পাইলে আমি যে কি করব। বাবা আবার ধমক দিয়ে বলল, শুভ ভদ্র ভাষায় কথা বলো। এটা কি রকম ভাষা? ভুলে যেও না, ও তোমার ছোট ভাই। এর মধ্যে 3-4 জনকে ভাইয়ার রুমের দরজার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বাবা ওদের দিকে তাকিয়ে বলল, কিরে তোদের লিডার কই? দেখলাম ওরা নিজেদের মধ্যে চাওয়াচাওয়ি করছে। ওদের চুপ থাকতে দেখে বাবা জোর গলায় বললেন, ওই বাদরটাকে যেখানেই দেখবি কান ধরে আমার সামনে নিয়ে আসবি। বাদর মানে বাবা আমার কথা বলছে। আসলে শুভ ভাইয়ের বউ মানে আমার নতুন ভাবির জ্ঞান হারানোর পেছনে সবচেয়ে বড় হাত আমার। তো কি করেছি শুনুন। বিয়ে বাড়িতে একটু দুষ্টামি না করলে কি বিয়ে বাড়ি জমে? তাই বিয়ে বাড়ি জমানোর জন্য আমি আমার সৈন্যবাহিনীকে বলেছিলাম একটা কোলা ব্যাঙ ধরে নিয়ে আসতে। ওরাও কোথা থেকে যেন বড় একটা কোলা ব্যাঙ ধরে নিয়ে আসছে। সেই ব্যাঙটাকে একটা বক্সের মধ্যে রেখে বক্সটা সুন্দর করে সাজিয়ে বাসর ঘরে টি টেবিলের উপর রেখে দিয়েছি। এত সুন্দর করে সাজিয়েছি যে কেউ দেখে বুঝতেই পারবে না ভিতরে কি আছে। ভাবি বাসর ঘরে ঢোকার আগে বারবার করে বলে দিয়েছি, ভাবি বাসর ঘরে ঢুকেই তুমি সবার আগে তোমার জন্য রাখা গিফটটা খুলবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত স্পেশাল গিফট এর আগে তোমাকে কেউ দেয়নি। ভাবিও মুচকি হেসে বলেছিল, ঠিক আছে দেবরজি, আমি তোমার গিফটটা সবার প্রথমে দেখব। আমি মনে মনে বললাম, গিফটটা একবার খুলে দেখো, এরপর এমন সারপ্রাইজ হবে যে আমার দেওয়া গিফটের কথা আজীবন মনে রাখবে। কিন্তু সমস্যা হলো ভাবির ছোট বোনটাকে নিয়ে। সে বারবার কেন জানি আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছিল। আমি ওর দিকে তাকাতেই ভেঙচি কেটে সে অন্যদিকে তাকালো। একবার বাগে পেলে একেও মজা দেখাবো। গেট ধরার সময় আমাকে মরিচের শরবত খাওয়াইছিল ফাজিল মেয়েটা। আমি তো এর প্রতিশোধ নিবই নিব। অভ্রনীল চৌধুরীর সঙ্গে ফাজলামি আমি অত সহজে ছেড়ে দেওয়ার পাত্র না। ভাবিকে দেখলাম বাসর ঘরে ঢুকেই গিফটটা হাতে নিল। আমরা সবাই তো অপেক্ষা করছি ভাবি কখন বক্সটা খুলবে আর ব্যাংকটা কখন তার কেরামতি দেখাবে। ভাবি বক্সটা হাতে নিয়ে প্রথমে বোঝার চেষ্টা করল ভিতরে কি আছে। যখন বুঝতে পারল না, তখন গিফট বক্সটা খুলতে শুরু করল। বক্সটা খোলার সঙ্গে সঙ্গে ব্যাংকটা ভাবির গায়ে লাফ দিল। ভাবি ওমাগো বলে একটা চিৎকার করে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আমাকে আর পাই কে? আমি ওখান থেকে কেটে পড়লাম। আমি শুনেছি মেয়েরা ভীতু হয়, তাই বলে এত ভীতু যে একটা ব্যাঙ দেখেই জ্ঞান হারিয়ে ফেলবে।
এ ঘটনার পর বাবা হুকুম দিয়েছেন আমাকে দেখতে পেলেই যেন কান ধরে তার সামনে হাজির করানো হয়। এদিকে আমি তার সামনেই গিফট বক্সগুলোর আড়ালে লুকিয়ে সবকিছু দেখছি, আর বাড়ির লোকজন সবাই আমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে, আর আমি এখানে বসে বসে মজা নিচ্ছি। কিন্তু সমস্যা হলো এখানে প্রচুর মশা। জাহিনকে বললাম কয়েল আনতে, কিন্তু ওই মটকু কয়েল আনতে গিয়ে বাবার হাতে ধরা খেয়েছে, আর এখন আমি এখানে মশার কামড় খাচ্ছি। এই মুহূর্তে এখান থেকে বেরোনো যাবে না, কারণ বাবার সামনে পড়লেই বাবা বিয়ে বাড়ির এই ভরা মজলিসে সবার সামনে আমাকে কান ধরে দাঁড় করাবে। এত বড় ছেলে হয়ে সবার সামনে কান ধরলে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তার মধ্যে বাড়িতে অনেক সুন্দরী রমণীদের আগমন ঘটেছে, তাদের সামনে কান ধরা মানে ইজ্জতের ফালাফালা। তার চেয়ে এখানে বসে মশার কামড় খাওয়াই ভালো। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। ভাগ্যিস মোবাইলটা ভাইব্রেট করে রেখেছিলাম, তা না হলে আজ আমার কপালে শনি ছিল। মোবাইল পকেট থেকে বের করার আগেই কলটা কেটে গেল। আবার কল এলো, ধরব সেই মুহূর্তে কেটে গেল। কোন ফকিন্নি যে মিস কল দিচ্ছে আল্লাহই ভালো জানে। হঠাৎ মনে পড়ল ভাবিদের বাসায় 2-3টা সুন্দরীকে নাম্বার দিয়েছিলাম, ওদের মধ্যে কেউ হতে পারে। কিন্তু দেখে তো ওদের ভালো ফ্যামিলির মেয়ে মনে হলো। তাহলে এমন ফকিন্নির মতো মিস কল দিচ্ছে কেন? হয়তো মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে। রাতের বেলা এখন বাসা থেকে বের হতে পারছে না। হ্যাঁ, এটাই হবে বলে আমি নিজেই কল ব্যাক করলাম। ফোনের ওপাশ থেকে একটা মিষ্টি মেয়েলি কণ্ঠে বলল, জানো কই তুমি? আমি ফিস ফিস করে বললাম, আমি তো বাসায়, কিন্তু আপনি কে? মেয়েটা আবার বলল, আমাকে চিনতে পারছো না? আমি বৃষ্টি আপুর ফুফাতো বোন স্বর্ণা। সরি, আমি এখনো চিনতে পারছি না। আরে তোমার সঙ্গে স্টেজে বসে গল্প করলাম, এরপর তুমি আমাকে নাম্বার দিলে, ভুলে গেছো এত তাড়াতাড়ি? আরে পাগল নাকি? তোমার মতো সুন্দরী মেয়েকে কি এত সহজে ভোলা যায়? তো কি খবর সুন্দরী? সত্যি বলতে আমি এখনো তাকে চিনতে পারিনি। স্টেজে বসে তো অনেক সুন্দরীদের সঙ্গেই কথা বললাম, এটা যে কোনটা? মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, ভালো না, তোমার জন্য সেই কতক্ষণ ধরে ছাদে অপেক্ষা করছি, অথচ তোমার আসার নাম নেই। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ, তুমি না অপেক্ষা করতে বলেছিলে? একটু তাড়াতাড়ি আসো না ছাদে। আর কতক্ষণ অপেক্ষা করব? আমি এখন ডেঞ্জারাস এলাকায় আছি বুঝলে, এখান থেকে বেরোনো আমার পক্ষে অসম্ভব। কিন্তু তোমার মতো একটা সুন্দরী মেয়ের জন্য আমি সব অসম্ভবকে সম্ভব করতে পারি। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? আমাকে একটা কিচ করতে হবে। মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, যা দুষ্টু। ওসব বললে হবে না, শর্তে রাজি থাকলে বলো, আমি আসছি। তুমি প্রচুর দুষ্টু আছো, তাড়াতাড়ি আসো, কিচ দিব, সাথে আরো অনেক কিছু দেব। মেরা দিল মে লাড্ডু ফুটা। এই মেয়েটা তো দেখি আমার লাইনের, আমারে আর পাই কে? তুমি 5 মিনিট ওয়েট করো, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। এটা কেমন কথা? আচ্ছা, তুমি এখন কোথায় আছো বলো তো? ভাইয়ার রুমের সামনের গিফট বক্সগুলোর পিছনে লুকিয়ে আছি। আমার বলতে দেরি, কিন্তু ফোন কাটতে দেরি হলো না। হায় হায়, ভাবির ফাজিল বোনটা দেখি আমার দিকে আসতেছে। ও কিভাবে জানলো আমি এখানে? এই যা, এবার তাহলে ধরা খাইছি। ফাজিল মেয়েটা আমার সামনে থেকে গিফট বক্স সরিয়ে বলল, আঙ্কেল, এই যে আপনার ফাজিল ছেলে, দেখুন এখানে লুকিয়ে আছে। চৌধুরী সাহেব ছুটে আমার কাছে চলে এলেন। আমি তো মনে মনে দোয়া ইউনুস পড়তেছি। এখন নির্ঘাত আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো আগ্নেয়গিরির মতো টকবক করছে। পারলে সে এখনই আমাকে তার চোখের আগুনে পুড়িয়ে মারবেন। বাবা আমার এক কান ধরে তার রুমে নিয়ে আসলেন। আসার সময় দেখলাম মেয়েগুলো খুব লাফালাফি করতেছে, বিশেষ করে ভাবির ওই ফাজিল বোনটা। আমিও চোখের ইশারায় বুঝিয়ে দিলাম, তোকে একবার পাই, এরপর তোর অবস্থা খারাপ করে ছাড়ব। মেয়েটা মুখ ভেঙচি কেটে কাজকলা দেখিয়ে আবার ভাবি যে রুমে, সে রুমে গেল। বাবা আমাকে রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগালেন। এরপর দরজার পাশে থাকা চোর পিটানো লাঠি হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার কান দিয়ে তখন ধোঁয়া বের হচ্ছে। বাবা কি চোর পিটানোর লাঠি দিয়ে আমাকে পিটাবে? হায় আল্লাহ, এখানে তো মাও নেই যে বাবার হাত থেকে আমাকে বাঁচাবে। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমি আর জীবনে মেয়েদের দিকে তাকাবো না। থুক্কু তাকাবো, কিন্তু আগের চেয়ে কম। প্লিজ আল্লাহ রক্ষা করো, আমি মনে মনে বললাম। বাবা ঠাস করে একটা বাড়ি মারলে। আমি চোখ বন্ধ করে ও মাগো বলে চিৎকার করে উঠলাম, কিন্তু একই আমি ব্যথা পেলাম না কেন? চোখ খুলতেই দেখলাম বাবা বেডের উপর বসে হাসতেছেন।
আমাকে চোখ খুলতে দেখে তার পাশে বসতে বলে জোরে হাসতে হাসতে বললেন। আরে ভয় পাইছিস নাকি? আমি কাঁপতে কাঁপতে বাবার পাশে বসতেই বাবা আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, আরে দেবর হয়ে তুই যদি ভাবির সাথে একটু আধটু মস্করা না করিস তাহলে কে করবে? হ্যাঁ, তোর জ্যাঠার বিয়েতে আমি কি করেছিলাম জানিস? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই বাবা বললেন, একটা সাপ ধরে পলিথিনের মধ্য করে ভাবির বালিশের নিচে রেখে দিয়েছিলাম। বলেই হো হো করে হেসে উঠল। আমি তো চোখ বড় বড় করে বাবার দিকে তাকিয়ে রইলাম।